মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই সংসদে উপস্থিত সকলকে এবং আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মানুষদেরকে এবং সারা দেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। শুরুতেই আমি বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, এই একটা বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যৎমুখী একটি বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে ইতিমধ্যেই মাননীয় সদস্যবৃন্দ আলোচনা করছেন, আরো করবেন, এবং অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এই বাজেট প্রক্রিয়ার সাথে আমিও কিছুটা যুক্ত থাকার কারণে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। যেসব প্রসঙ্গ উঠেছে তার মধ্যে সবার আগে যে প্রসঙ্গটি বারবার উঠেছে, যেটা একটা বড় বাজেট এবং এর অর্থায়ন কোথা থেকে হবে। আমার বক্তব্য একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সাধারণভাবে জিডিপির 30 থেকে 33% বাজেট প্রণীত হয়। সেই তুলনায় বাংলাদেশে এখন বাজেট হয়েছে 13.5% মতো। যদি বাংলাদেশের জনসংখ্যার হিসেব আমরা করি এবং আমরা যে বাংলাদেশকে যেখানে নিতে চাই সেই জায়গার বিবেচনা করি, তাহলে আসলে সেই বাজেট বরং আকারে ছোট বাজেটই। কিন্তু বাজেটের আকার, বাজেট ভালো না মন্দ, এই সবকিছু তো আসলে একটা প্রেক্ষাপটের সাথে যুক্ত। স্থান, কাল, পাত্র নির্বিশেষে তো কোনো ভালো মন্দ হয় না, কনটেক্সটের উপরেই সবকিছু নির্ধারিত হয়। আমরা কোন কনটেক্সটে দাঁড়িয়ে আছি? আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি একটা ধ্বংসপ্রাপ্ত এবং একটা ভঙ্গুর অর্থনীতি। অনেকগুলো ক্ষেত্রে অর্থনীতির, ব্যাংকিং এবং আর্থিক খাত সহ ধ্বংস করে দেওয়া হয়েছে। এইরকম একটি অবস্থা থেকে, ভঙ্গুরতা থেকে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি কিভাবে উত্তরণ হবে এবং কিভাবে একটা সমৃদ্ধ পুনর্গঠনের দিকে আমরা যেতে পারব। কাজেই এই যে পথরেখা, সেই পথরেখায় বাংলাদেশের বর্তমান সামর্থ্য অনুযায়ী এই বাজেট তার আকার নির্ধারিত হয়েছে। এই বাজেটের আকার আরো বড় হতে পারত, কিন্তু সামর্থ্য যতটুকু আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কোন নীতিতে যেতে পারতাম। আমরা যদি দুনিয়ার উদাহরণগুলো দেখি, তাহলে দেখব একটা সংকট থেকে যখন অর্থনীতির উত্তরণ ঘটাতে হয়, তখন সাধারণভাবে একটা এক্সপ্যানশনারি, অর্থাৎ একটা প্রসারণশীল বাজেটই সেই কাজটা সমাধান করেছে। ইতিহাসের দিকে তাকালে, বিভিন্ন দেশের দিকে তাকালে এটাই আমাদের সামনে প্রধানভাবে সামনে আসবে। কাজেই আমরা একটা রক্ষণশীল বা সংকোচনমূলক বাজেটের চিন্তা করিনি। রাজনৈতিক সরকার হিসেবে এই বাজেট একটা প্রসারণশীল বাজেট হিসেবে সামনে এসেছে, কিন্তু বাস্তবতার সাথে সঙ্গতি রেখে, অর্থাৎ বিদ্যমান বাস্তবতায় সামঞ্জস্যপূর্ণভাবে যে বাজেট দেওয়া সম্ভব ছিল সেই বাজেটই এখানে প্রণয়ন করা হয়েছে। এবং 9,37,000 কোটি টাকার বাজেট, এটা সবচেয়ে যুক্তিসঙ্গত বাস্তব বাজেট হিসেবে এবং আমাদের যে সমৃদ্ধ পুনর্গঠনের লক্ষ্য তার সাথে সঙ্গতিপূর্ণভাবে এখানে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিষয় এসছে যে আমরা এর অর্থায়ন কোথা থেকে করব। অর্থায়ন নিয়ে সবার যে উদ্বেগ, সেটা অস্বাভাবিক নয়, কিন্তু এই অর্থায়নে যে 6,95,000 কোটি টাকা আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে,
বর্তমান যে পারফরমেন্স এনবিআর এর, সেটা দিয়ে সবাই আশঙ্কা করছেন এই টাকা উঠবে না। এবং এমনকি কোনো কোনো সদস্য বলেছেন যে আমরা তো প্রায় 1 লক্ষ কোটি টাকা নতুন করে ঋণ নিয়ে ফেলেছি, আমাদের বাজেট ইয়ার তো শেষ দিকেই আসে, এবং আমরা যখন এই সরকার দায়িত্ব নিয়েছে 4 মাস হচ্ছে চলতি বছরের শেষ দিক, তো শেষ দিকেই তো ঋণগুলো বেশি হবে। এই ঋণের নিয়ে চিন্তা করার চাইতে এটা তারা চিন্তা করেননি যে বিগত 4 মাসে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এনবিআর এর আগের যে 24-25 সালের বাজেটের শেষ 4 মাস তার তুলনায় সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্যভাবে রাজস্ব আদায় বাড়িয়েছে। মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় এর হিসেব সহ হাজির করবেন আশা করি। আমরা কি কি পদক্ষেপ নিয়েছি? বাংলাদেশে কর জালিয়াতি, কর রেয়াত দেওয়া, কর ফাঁকি দেওয়া, এইসব কারণে আমাদের প্রয়োজনীয় রেভিনিউ আসে না। সে কারণে আমরা অটোমেশনের মধ্যে গিয়েছি, কর জালিয়াতি, কর ফাঁকি এবং কর রেয়াত এগুলো যাতে বন্ধ করা যায়, যার ফলে উন্নতি দেখা যাচ্ছে ইতিমধ্যেই। এবং অটোমেশন খুব দ্রুত সম্পন্ন হবে। একটু আগেই এই এনবিআর অটোমেশনের সহ আরো 5টি প্রতিষ্ঠানের অটোমেশনের যে কর্মসূচির উদ্বোধন, সেইগুলো প্রোগ্রাম থেকে আমি এসেছি। সেই জায়গা থেকে বলতে পারি যে অটোমেশন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই বাজেটের যে অর্থায়নের লক্ষ্যমাত্রা অভ্যন্তরীণ আয় থেকে করা হচ্ছে, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব এবং সেই পথে আমরা এগিয়ে যাব। ট্যাক্স বেস বাড়ানো হয়েছে, ট্যাক্সের কিন্তু উপরের দিকে বাড়ানো হয়নি। এখন অনেকেই ট্যাক্স বেস যখন বাড়ানো হয় তখন আবার কার কার কাছে গেলেও মুদি দোকানদার কাঁচা বাজার পর্যন্ত যাবে কিনা সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উদ্বেগ নিঃসন্দেহে আমাদের প্রকাশ করতে হবে, কেননা জনগণকে আমাদের স্বস্তিও দিতে হবে। কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে এই ট্যাক্স বেস বাড়ানো হয়েছে এবং প্রাথমিকভাবে যাতে দক্ষতার সাথে এই ট্যাক্স আদায় করা যায় তার জন্য ফ্ল্যাট রেটে সামর্থ্য অনুযায়ী এটা নির্ধারণ করা হবে। এবং সবশেষে যেটা বলবো যে এনবিআর রাজস্ব আদায়ের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন দুটোকে আলাদা করে, নীতি নির্ধারণকে পুরোপুরি আমলাতন্ত্র মুক্ত করে এই বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে এই নীতি নির্ধারণী জায়গা তৈরি হবে। কারণ বাংলাদেশে রাজস্ব আদায়ের অন্যতম সংকটের উৎস হচ্ছে এই রাজস্ব নীতির জায়গা। 3টা গুরুত্বপূর্ণ নীতিগত জায়গা নেওয়ার কারণে এইটা আমরা স্পষ্ট করে বলতে পারি। এবং রাজস্ব ফাঁকি, রাজস্ব এই যে রেয়াত দেওয়া, এই সমস্ত কিছু বন্ধ করার দৃঢ় উদ্যোগের কারণে আমরা স্পষ্ট করে বলতে পারি যে এই অর্থ বছরে, আগামী অর্থ বছরে আমরা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এবং খেয়াল করবেন, ঋণ নির্ভরতা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু ঋণ নির্ভরতা, ঋণ ছাড়া, বাজেট ঘাটতি ছাড়া বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় কোথাও বাজেট হয় না। কথা হচ্ছে যে আমরা কি ঋণ নির্ভরতার দিকে যাচ্ছি? আমরা কি রাজস্বকে কনস্ট্যান্ট একটা জায়গায় আটকে থাকা অচলাবস্থার মধ্যে রেখে ক্রমাগত ঋণ বাড়িয়ে যাচ্ছি? মোটেই তাই না, বরং অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধির যেমন পরিষ্কার নীতিগত অবস্থান আছে, অন্যদিকে ঋণ নির্ভরতা কমানোর স্পষ্ট ইঙ্গিত আছে, যেটা আপনারা এই বাজেটের প্রকাশিত গ্রন্থগুলো, নানা রকম যে দেখানো হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা কিভাবে এই ঋণ নির্ভরতা কমাবো। এই আগামী অর্থ বছরে শতাংশ আকারে যা ঋণ করা হচ্ছে সেটা পূর্ববর্তী অর্থ বছরের চাইতে কম, এবং এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা একটা ন্যাশনাল নির্ভরতার দিকেই অগ্রসর হব। এটা হচ্ছে বাজেটের নীতিগত জায়গা। তাহলে বাজেটের প্রধান দিকটা হচ্ছে যে একটা বাজেট নিছক আর্থিক বিবরণী হয় না। এটা আমরা সবাই বলি, এখানে বহুবার বলা হয়েছে যে বাজেটের মধ্যে একটা দেশের আর্থসামাজিক রাজনৈতিক নীতির প্রতিফলন থাকে। এই বাজেটে এটা বিশেষ করে বলতে হবে যে একটা সরকার দায়িত্ব নিয়েছে, সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, অনেক আত্মত্যাগ, রক্ত তার প্রতি দায়বদ্ধ আছে, এবং সেই কারণে ওই 31 দফা যে লক্ষ্যমাত্রা ছিল তার আলোকে যে নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে এবং সেই নির্বাচনী ইস্তেহারের যে পরিকল্পনা প্রকাশিত হয়েছে,
বাজেটটা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে প্রতিফলিত করে, তার জন্য মাননীয় অর্থমন্ত্রী তো বটেই, খোদ মাননীয় প্রধানমন্ত্রী ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন প্রতিটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। এবং আমরা আবারও বলি, বাজেট প্রক্রিয়ার সাথে কিছুটা যুক্ত থাকার ফলে আমি এটা সাক্ষ্য দিতে পারি যে এইটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে আছে এবং ভবিষ্যতে থাকবে। এইটা একটা ভবিষ্যৎমুখী বাজেট। আবারও বলেছি, সমৃদ্ধ পুনর্গঠনের দিকে যাওয়ার প্রাথমিক ভিত্তি, এবং সে কারণেই একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইমিক শিফট আগেকার বাজেটগুলোর চাইতে এই বাজেট পরিষ্কার করে প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে একটা নীতিগত অবস্থান নিয়েছে। সেটা কোন জায়গায় কর কমবে, কোন জায়গায় কর বাড়বে, এটা কোন রকম কোন নীতিগত সিদ্ধান্ত প্রত্যেকটি পেছনের মধ্যে আছে। আপনি যদি লক্ষ্য করেন, আমরা দেখব যে একটু সময় বাড়িয়ে দেওয়া যাবে স্পিকার, তাহলে তো আমার কথা আসলে শেষ হয়ে গেল। আজান দিচ্ছি, আপনার 44 সেকেন্ড আছে। আচ্ছা, আমি সংক্ষেপে শেষ করে ফেলি যে আমরা গ্রোথের কথা বলা হয়েছে, ইনফ্লেশনের কথা বলা হয়েছে, কর কমানোর কথা, কর বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটির পিছনে নীতিগত জায়গা আছে। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে, এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে, সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এই যে ডিরেগুলেশন, এই যে এনার্জি সাপ্লাইয়ের নিশ্চয়তা, এই যে আর্থিক খাতের এবং ব্যাংক সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রত্যেকটি হচ্ছে আমাদের আগামী দিনে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী সারা দেশের। ধন্যবাদ।